রাতের বেলা ট্রেনটা এসে যখন থামল লক্ষ্মীকান্তপুর স্টেশনে, তখন চারিদিকে এক অদ্ভুত নীরবতা নেমে এসেছে। ট্রেন থেকে নেমে প্ল্যাটফর্মে পা রাখতেই শম্ভু অবাক হয়ে গেল। এ কোথায় চলে এসেছে শম্ভু? এটা কি কোনো স্টেশন নাকি পরিত্যক্ত জায়গা? অবশ্য চাকরিটা পাওয়ার পর শম্ভু যখন ওর বন্ধু রমেনকে লক্ষ্মীকান্তপুরের নামটা বলেছিল, তখন রমেন বলেই দিয়েছিল, লক্ষ্মীকান্তপুর, ওখানে যা, গেলেই বুঝতে পারবি কোন জায়গায় চলে গিয়েছিস। 1 মাসও ঠিক করে থাকতে পারবি না, এই আমি বলে দিলাম। হ্যাঁ, এখন এই স্টেশনে নামার পর শম্ভুর মনে হলো রমেন কথাটা খুব একটা ভুল বলেনি। কারণ ওর সামনে এখন যে স্টেশনটা রয়েছে সেটা গাঢ় কালো অন্ধকারে ঢাকা। তার উপরে আবার কুয়াশার একটা পাতলা আবরণ নেমে এসেছে চারপাশে। মাঝে মাঝে ইটের তৈরি ভগ্নপ্রায় প্ল্যাটফর্মের ওপর একটা দাঁড়িয়ে থাকা সোডিয়ামের আলোটা একবার করে জ্বলছে আর নিভছে। সেই নিভু নিভু হলদে আলোতে শম্ভু দেখল ওর ঠিক সামনে একটা মাঝারি আকারের রং চটে যাওয়া কাঠের দরজাওয়ালা ঘর রয়েছে, যেটা সম্ভবত স্টেশন মাস্টারের ঘর। আর সেই ঘরের ঠিক বাইরে একটা জং ধরে যাওয়া আধ ভাঙা সাইনবোর্ডে রয়েছে, তার উপরে সাদা কালিতে লেখা লক্ষ্মীকান্তপুর। অবশ্য লক্ষ্মীকান্ত অবধি বলা যায়, বাকিটা সবুজ শ্যাওলায় ঢেকে গিয়েছে। শম্ভু হাঁটতে হাঁটতে সেই সাইনবোর্ডের দিকে এগিয়ে যেতে যেতে একবার এপাশ ওপাশ তাকালো, তারপর বলল, কই কাউকেই তো দেখছি না, কিন্তু কার্যালয় থেকে যে একজনের আসার কথা ছিল। সবেমাত্র কথাটা বলেছে শম্ভু, ঠিক এমন সময় একটা 27-28 বছরের ছেলে স্টেশনের বাইরের দিক থেকে ছুটতে ছুটতে ওর কাছে এসে হাঁপাতে হাঁপাতে বলল, আপনি আপনি কি এই লক্ষ্মীকান্তপুরের নতুন স্টেশন মাস্টার শম্ভুনাথ ভট্টাচার্য? হ্যাঁ, কিন্তু তুমি? আগে আগে বাবু, আমি হলাম গিয়ে রামদাস। ক্ষমা করবেন, আমার আসতে একটু দেরি হয়ে গেল। আসলে ট্রেনটা আসতে দেরি না হলে সমস্যা হতো না। আহা, ঠিক আছে ঠিক আছে, ক্ষমা চাইতে হবে না। তা আমার থাকার জায়গাটা? আর বলতে হলো না শম্ভুকে। রামদাস বলল, হ্যাঁ বাবু, চলুন চলুন, আপনাকে আপনার থাকার জায়গাটা দেখিয়ে দিয়ে। তাছাড়া আমাকেও তো আবার বাড়ি ফিরতে হবে, রাত তো অনেক হলো। এরপর শম্ভু রামদাসের সঙ্গে ফাঁকা নির্জন স্টেশন থেকে নেমে লাইনের থেকে একটু দূরত্বের সামনের দিকে এগিয়ে গেল। যেতে যেতে শম্ভু দেখল আশেপাশে যতদূর দেখা যায় কোনো বাড়িঘর নেই, কোনো মানুষজনও নেই। পথের দুপাশে শুধু ঝোপঝাড় আর বড় বড় গাছেদের সারি। মাঝে মাঝে সেই ঝোপের মধ্য থেকে পোকামাকড়ের ডাক ভেসে আসছে। বাবু, এই হচ্ছে আপনার থাকার জায়গা, চলুন আপনার ঘরটা দেখিয়ে দিই। এরপর রামদাস গেট খুলে ভেতরে ঢুকল। শম্ভু পিছন পিছন ঢুকল। শম্ভু দেখল নিচের তলাতে দুপাশে দুটো বড় বড় ঘর রয়েছে, আর মাঝখান থেকে দোতলায় যাওয়ার সিঁড়ি চলে গিয়েছে। সিঁড়ির বাঁ দিকে যে ঘরটা আছে সেটা খুলে রামদাস শম্ভুকে ভেতরে ডাকল। শম্ভু ভেতরে ঢুকল, গিয়ে দেখল ঘরটা আজকেই পরিষ্কার করা হয়েছে খুব সম্ভবত, ও আসবে বলে। এর আগে ঘরটা হয়তো বন্ধই পড়েছিল। শম্ভু দেখল ঘরের মধ্যে একটা ছোটোখাটো খাট, পাশে একটা কাঠের টেবিল ও লোহার ভারী আলমারি রয়েছে। এছাড়াও দেওয়ালে একটা আয়না এবং একটা পুরনো দিনের ঘড়ি রয়েছে। শম্ভু দেখল দেওয়ালের পেরিকে একটা কাচের ফ্রেমে বাঁধানো ছবি রয়েছে। শম্ভু সেদিকে ইশারা করে জিজ্ঞেস করলো, সেটা কি? রামদাস, ওটা কি? উনি হচ্ছেন টরেন্স সাহেব। উনি এখানে চাকরির কারণে এই দোতলা কোয়ার্টারটা নির্মাণ করেছিলেন। তবে থেকেই ওনার ছবি দেওয়ালে টাঙানো রয়েছে। তাই ভাবি স্টেশনের অবস্থা ওরকম শোচনীয়, আর কোয়ার্টারটা 2 তলা। সাহেবরা যে বিলাসবহুল জীবন কাটাতো, এ যেন তার এক জলজ্যান্ত উদাহরণ। কি ঠিক বললাম তো রামদাস? আজ্ঞে হ্যাঁ বাবু। আচ্ছা বাবু, এই হচ্ছে আপনার ঘর, আর সিঁড়ির ওপাশে যে ঘরটা দেখলেন ওটা আপনি রান্নাঘর হিসেবে ব্যবহার করতে পারেন। তবে হ্যাঁ, আপনার থাকার জন্য নিচের তলাটায় ব্যবস্থা করা হয়েছে, দোতলায় যাওয়ার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, কিন্তু দোতলাটা ঘুরে দেখতে ক্ষতি কি? প্রশ্নটা করতেই রামদাসের মুখটা ফ্যাকাশে হয়ে গেল। ঘুরে দেখুন, কিন্তু দিনের বেলা। এই রাতের বেলায় এত বড় অন্ধকার কোয়ার্টারে একা একা না ঘোরাই ভালো। কেন, রাতে ঘুরলে কি ভূতে ধরবে নাকি? হ্যাঁ,
অবশ্য জনমানবহীন এই নির্জন জায়গায় এই কোয়ার্টারে একটা দুটো ভূত থাকলে মন্দ হয় না। বেশ গল্প করেই কাটিয়ে দেওয়া যাবে, হ্যাঁ? কি বলো? কথাটা বলেই শম্ভু হেসে উঠল, কিন্তু রামদাসের মুখে এক ফোঁটাও হাসি দেখা গেল না। উল্টে এই ভূতের কথা শুনে রামদাস কেমন ব্যস্তভাবে বলল, আচ্ছা আমি এবার আসি বাবু, হ্যাঁ রাত বেড়ে যাচ্ছে, আর হ্যাঁ সাবধানে থাকবেন বাবু। কথাটা বলে রামদাস ঘর থেকে বেরিয়ে গেল। রামদাস চলে গেলে শম্ভু হাত মুখ ধুয়ে ব্যাগের থেকে রাতের খাবারটা বার করে নিয়ে খেয়ে দিয়ে শুয়ে পড়ল। বিছানায় শুয়ে রয়েছে শম্ভু। এমন সময় পিছনের জঙ্গল থেকে একসাথে কতগুলো শিয়ালের ডাক ভেসে আসলো। নির্জন সেই শীতল পরিবেশে শিয়ালের ডাকটা শম্ভুর বুকের ভেতরে ভয় সৃষ্টি করলো, কিন্তু কোনো মতে পাশ ফিরে ঘুমানোর চেষ্টা করলো সে। রাতের বেলা শম্ভু শুয়ে রয়েছে। হঠাৎ একটা অদ্ভুত শব্দে ওর ঘুমটা ভেঙে গেল। মনে হলো কেউ যেন তার ধারালো নখ দিয়ে কোনো কিছুর উপর আঁচড় কাটছে। শব্দটা শুনে শম্ভু চমকে উঠল। কি হলো? এখানে ও ছাড়া তো আর কেউ নেই, তাহলে শব্দটা কি করছে? তার উপর শব্দটা খুব কাছ থেকেই ওর কানে আসছে। মনে হচ্ছে ওর ঘরের মধ্যে কেউ একটা আছে যেই কাণ্ডটা করছে। শম্ভু ধীরে ধীরে চোখ খুলে তাকালো, আর হঠাৎই শব্দটা বন্ধ হয়ে গেল। শম্ভু দেখল গোটা ঘর অন্ধকার, কোথাও কেউ নেই। তাহলে শব্দটা করল কে? ঠিক এই সময় হঠাৎ একটা বাজে আষ্টে গন্ধে শঙ্কুর নাকটা ঝাঁঝিয়ে উঠল। মনে হলো পুকুরের জলে মাছ মরে গেলে যেমন বিকট একটা গন্ধ হয়, ঠিক সেরকম গন্ধের তীব্রতায় শম্ভুর দম নিতে অসুবিধা হলো। এরপরে শম্ভু যা দেখল তাতে ভয়তে ওর শরীর বেয়ে একটা শীতল স্রোত নেমে গেল। শম্ভুর মুখ থেকে বেরিয়ে আসলো একটা চাপা আর্তনাদ, কিন্তু ঠিক সেই মুহূর্তে ওই আর্তনাদের শব্দকে ছাপিয়ে বাইরে থেকে আরো একবার শিয়ালের ডাক ভেসে আসলো। এদিকে শম্ভু তখন ভয়তে কাঁপতে শুরু করে দিয়েছে। এ কি দেখছে শম্ভু? নিজের দুই চোখকে ও যেন বিশ্বাস করতে পারছে না। এর আগে এরকম ভয়ানক দৃশ্য শম্ভু কোনো দিন দেখেনি। শম্ভু দেখল ওর পায়ের ধারের দেওয়ালে যে সাহেবের ছবিটা ছিল, কেউ যেন ধারালো বড় বড় নখ দিয়ে সাহেবের বুকের কাছটা খুব হিংস্রভাবে চিরে দিয়েছে। এই অবধিও হয়তো ঠিক থাকতো, কিন্তু ওই ক্ষতস্থান থেকে নিচের দিকে নেমে যাচ্ছে একটা লাল রঙের তরল। সেটা যে রক্ত তা সেই কালো অন্ধকারের মধ্যেও শম্ভুর বুঝতে অসুবিধা হলো না। এরপর শম্ভু সাহেবের মুখের দিকে যখন তাকালো, তখন ওর বুকের ভেতরটা ভয়তে শিথিল হয়ে গেল। শম্ভু দেখল সাহেবের দুই চোখের জায়গা এখন খালি। সেখানে রয়েছে দুটো অগভীর কালো গর্ত, যার মধ্য থেকে দুটো জ্বলন্ত লাল চোখ একভাবে ওর দিকে হিংস্র দৃষ্টি নিয়ে তাকিয়ে রয়েছে। এরপর সাহেবের সেই বিলিতি মুখে ফুটে ওঠা ওই ভয়ানক হাসি দেখে শম্ভুর হৃৎপিণ্ডটা কিছুক্ষণের জন্য যেন কাজ করা বন্ধ করে দিল। শম্ভু বেশিক্ষণ ওই ভয়ানক চোখ দুটোর দিকে তাকিয়ে থাকতে পারল না। ও আতঙ্কে নিজের চোখ দুটো বন্ধ করে ফেলল। তারপর কাঁপতে কাঁপতে সেই অন্ধকার ঘরে শুয়ে ও ভাবতে লাগলো, এটা কি দেখছে শম্ভু? এটা কি সম্ভব? ছবির ভিতরে থাকা মানুষের শরীর থেকে রক্ত পড়ছে, তাছাড়া ওই ভয়ানক লাল চোখ দুটো, ওগুলোই বা কার? খানিকক্ষণ চোখ বন্ধ করে চুপ করে শুয়ে কাঁপছিল শম্ভু। হঠাৎ আরো একটা শব্দ ভেসে আসলো। না, এই শব্দটা আগের মতো নয়, অন্যরকম। শব্দটা কিসের তা দেখার জন্য কাঁপতে থাকা অবস্থাতেই শম্ভু নিজের চোখ দুটো খুলে আবার তাকালো সাহেবের সেই ছবির দিকে। দেখল এইবার সেই চোখের জায়গাটা খালি। সেখানে লাল চোখ দুটো আর নেই, কিন্তু একটু আগে যে ও সেই ভয়ঙ্কর লাল চোখ দুটো দেখেছিল, তাহলে ও কি ভুল দেখলো? এরপর শম্ভু হঠাৎ দেখল সাহেবের ছবির পেছন থেকে তিনটি ইঁদুর বেরিয়ে ডাকতে ডাকতে দেওয়ালের এপার থেকে ওপারে চলে গেল।
তখনই শম্ভু খেয়াল করলো ওরা যেখান থেকে যাচ্ছে সেখানে লেগে রয়েছে লাল রক্তের ছাপ। শম্ভুর কাছে এইবার সবটা পরিষ্কার হয়ে গেল। শম্ভু বুঝলো তার মানে এই ইঁদুরগুলোই সাহেবের বুকে ওই অবস্থা করেছে, আর ওই রক্তের দাগটা এদের মধ্যেই একটা ইঁদুর জখম, সেখান থেকেই সৃষ্টি। কিন্তু ওই লাল চোখ দুটো, ওটাও কি তবে ইঁদুরের ছিল? হয়তো তাই হবে, বা হয়তো ভুল দেখেছিল। এই ভেবেই শম্ভু একটা দীর্ঘশ্বাস ছাড়ল, তারপর কপালের ঘাম মুছে পাশ ফিরে শুয়ে পড়ল। হ্যালো এভরিওয়ান, আমি দীপেন্দু দাস রয়েছি আপনাদের সাথে। বঙ্গকথা ইউটিউব চ্যানেলের সকল গল্পগুলোকে শুনতে আজই সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে। আজ আপনারা শুনবেন লেখক সৌমেন সিংহ রায়ের কলমে গ্রাম বাংলার একটি ভূতের গল্প, লক্ষ্মীকান্তপুরের স্টেশন মাস্টার। গল্প পাঠে এবং গল্পের সূত্রধার রয়েছি আমি দীপেন্দু দাস। শুরু হচ্ছে আজকের গল্প। ঘুম ভাঙল যখন, তখন দিনের আলো ফুটে বেশ বেলা হয়ে গিয়েছে। শম্ভু ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে গুছিয়ে নিয়ে স্টেশনের দিকে রওনা দিয়ে দিল। শীতের সকাল, বেশ একটা ঠান্ডা বাতাস বইছে, চারপাশে ঠান্ডা ঠান্ডা ভাব। সূর্যের যা তেজ, তাতে কুয়াশার আবরণটা এখনো ঠিকভাবে কাটেনি। মাটির রাস্তার উপরে থাকা ঘাসের উপরে লেগে রয়েছে ছোট ছোট শিশিরের ফোঁটা। রাস্তার ধারের গাছপালাগুলোতেও চুপ করে দাঁড়িয়ে রয়েছে সেগুলো। কিন্তু শম্ভু হেঁটে চলেছে স্টেশনের দিকে। যেতে যেতেই শম্ভু শুনতে পেল ট্রেনের হুইসেলের আওয়াজ। এরপর শম্ভু আর কোনো দিকে না তাকিয়ে জোর পায়ে হেঁটে পৌঁছে গেল স্টেশনে। দেখল কাল রাতে স্টেশনের অবস্থা দেখে শম্ভু এই স্টেশনটাকে যতটা নির্জন ভেবেছিল, দিনের আলোতে সেটা অতটাও নির্জন নয়। সকাল থেকেই জনা 25-30 লোক দাঁড়িয়ে রয়েছে স্টেশনে। কেউ বা গল্প করছে, তো কেউ দাঁড়িয়ে খাবার খাচ্ছে। শম্ভু সেদিকে আর না তাকিয়ে অফিসে ঢুকে গেল। অফিসে ঢোকা মাত্রই ওর আগের স্টেশন মাস্টার ওকে এখানকার সবটা বুঝিয়ে দিয়ে চলে গেলেন। তবে যাওয়ার সময় জিজ্ঞেস করলেন, শম্ভুনাথ, তুমি এখানে উঠেছো কোথায়? কেন, রেলের কোয়ার্টারে? শম্ভু দেখল ওর কথাটা শুনে পুরনো স্টেশন মাস্টারের মুখে একটা ভয়ের রেখা ফুটে উঠেছে। তিনি বললেন, শম্ভু, একটা কথা বলি, একটু সাবধানে থেকো। শুনেছি জায়গাটা ভালো নয়। আমি তো গ্রামেরই একটা বাড়ি ভাড়া নিয়েছিলাম। সে থাকুন না মশাই, আপনার মতো আমি তো ভীতু নই যে টাকা দিয়ে আলাদা করে বাড়ি ভাড়া করে থাকবো। সরকারি সুবিধা পাচ্ছি, সেটা কেন ছাড়তে যাব? মনে এই কথা ভাবলেও মুখে শম্ভু বলল, ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। এরপর স্টেশন মাস্টার চলে গেলে শম্ভু সারাদিন পায়রার খোপের মতো ওই ঘুপচি ঘরে কাটিয়ে কাজ শেষ করে সন্ধ্যেতে বাড়ি ফিরে গেল। এরপরে এভাবেই 4টে দিন কাটিয়ে ফেলল শম্ভু। মাঝে একটু সময় পেলে স্টেশনের আশেপাশের চত্বরটা ঘুরে দেখেছে। শীতের ভোরে রামদাসের সাথে খেজুরের রস খেতে গিয়েছে। সন্ধ্যের সময় গরম তেলেভাজার সাথে অফিসে বসেই গল্প করেছে গার্ডের সাথে। আর কোয়ার্টার নিয়ে স্টেশন মাস্টার ও 2-1 যা যা বলেছিল তেমন ভয়ের কিছুই ঘটেনি সেই কোয়ার্টারে। শুধু রাতের বেলা দোতলা থেকে অদ্ভুত একটা শব্দ আসত, কিন্তু সেই সবে শম্ভু খুব একটা খেয়াল দেয়নি। এক প্রকার ঠিকঠাকই চলছিল সব। এরপর একদিন শম্ভু কাজ তাড়াতাড়ি শেষ হয়ে যাওয়ার ফলে শম্ভু অফিসটা বন্ধ করে বাড়ির দিকে রওনা দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল। ঠিক এমন সময় ও রামদাসকে দেখতে পেল। রামদাস, কোথায় চললে? বাড়ি? হ্যাঁ বাবু। আজ তো কাজ অনেক আগেই হয়ে গেল। বিকেল 5টার ওই শেষ ট্রেন আজ সময় মতোই এসে পড়েছে। না হলে যা রাত করে, ভাবছি রোজই তো তাড়াতাড়ি ফিরি। আজ একটু চা খেয়ে আসলে মন্দ হয় না। তাছাড়া ঠান্ডাটা যা পড়েছে, তাতে গরম চা খেলে শরীরের সাথে মনটাও চাঙ্গা হয়ে যাবে। হ্যাঁ, চা খাবেন বাবু? তা চলুন না খুড়োর দোকানে। খুড়োর চা কিন্তু লক্ষ্মীকান্তপুরের বিখ্যাত চা। হ্যাঁ তাই চলো। এরপর শম্ভু রামদাসের সাথে কথা বলতে বলতে গ্রাম্য রাস্তা দিয়ে গিয়ে পৌঁছালো সেই খুড়োর চায়ের দোকানে। অবশ্য সেটাকে চায়ের দোকান কম, তাসের আড্ডা বললেই বেশি ভালো হয়। গাছের তলায় একটা ছোট্ট চায়ের দোকান। কেবল চা করার বড় উনুনটা বাদে
পুরো জায়গা জুড়ে গোল করে কয়েকজন বসে তাস পেটাচ্ছে, আর মাঝে মাঝে বিড়িতে একটা দুটো টান দিচ্ছে। পাশে একটা কাঠের বেঞ্চি আছে, কিন্তু সেটার অবস্থা দেখে কেউ আর তার উপর বসেনি। কিন্তু রামদাস আর শম্ভু গিয়ে সেই বেঞ্চির উপরে বসলো। খুড়ো, দুটো গরম চা দিও তো। রামদাসের কথা শুনে খুড়ো 2 কাপ চা দিল। শম্ভু নিজের চাটা নিয়ে হালকা চুমুক দিতে শরীরের সব ঠান্ডা যেন নিমিষের মধ্যেই নেমে গেল। আহা, ঠান্ডা আবহে চা খাওয়ার স্বর্গীয় সুখ শম্ভু একবার অনুভব করতে পারল। চাটা কেমন বাবু? আহ, দারুণ। রামদাসের গলা পেয়ে তাস পেটাচ্ছিল যারা, তাদের মধ্যে একজন বলে উঠল, রামদাসের গলা পেলাম বলে মনে হলো না? হ্যাঁ, তা রামদাস আবার ওই চা খেতে আসলি নাকি? হ্যাঁ, আসলে ঠান্ডাটা যা পড়েছে। ঠান্ডা? হ্যাঁ, কোথায় ঠান্ডা? আরে এক পিক দারু খেয়ে নিবি, দেখবি সব ঠান্ডা কমে গিয়েছে, সব ঠান্ডা কমে গিয়েছে। কথাটা বলেই লোকটা একবার পিছন ফিরে তাকালো, তারপর রামদাসকে দেখে নিয়ে শম্ভুর দিকে তাকালো। এটা আবার কাকে ধরে এনেছিস রে? দেখে তো ভদ্রলোক বলি মনে হচ্ছে। লোকটার কথা শুনে বাকি যারা তাস পেটাচ্ছিল তারাও একবার হ্যারিকেনের আলোতে শম্ভুকে দেখে নিল। ইনি হচ্ছেন আমাদের লক্ষ্মীকান্তপুরের নতুন স্টেশন মাস্টার। তা স্টেশন মাস্টার সাহেব এখানে এসে উঠেছেন কোথায়? শম্ভু ভাবল আবার সেই এক প্রশ্ন। কোথায় আবার? রেলের তরফ থেকে যে কোয়ার্টার দেওয়া হয়েছে সেখানেই। রেলওয়ে কোয়ার্টার মানে ওই লাল বাড়িটায়? কিরে রামদাস, তুই কি বলিস নি জায়গাটার ব্যাপারে? রামদাস কি উত্তর দেবে বুঝে পেল না, তাই এক প্রকার চোখের ইশারাতে লোকটাকে থামতে বলল। কিন্তু লোকটা সেই ইশারা বুঝতে না পেরে বলল, আসলে বাবু, আপনি যে কোয়ার্টারে উঠেছেন না, সেটা খুব একটা ভালো নয়। কোয়ার্টারটার ব্যাপারে খুব বদনাম আছে। মানে? মানে জায়গাটা অভিশপ্ত আছে বাবু। ও হচ্ছে মানুষ খেকো বাড়ি। হ্যাঁ, যে যায় সেই হারিয়ে যায় ওই বাড়ির পেটে। শীতের সন্ধ্যায় অন্ধকারে এরকম একটা কথা শুনে শম্ভুর সাহসী বুকটাও কেঁপে উঠল। বাকিরা একবার খেলা থামিয়ে পড়ল, তা যা বলেছ গিরিমোহন, যেভাবে এক এক করে মানুষগুলোকে খেলো ওই কোয়ার্টার, তাতে ওই জায়গায় যে অভিশপ্ত তার বলে দিতে হয় না। রামদাস, লোকটা কি বলছে সব? রামদাস তোমাকে বলেনি ভায়া, মানে পাছে তুমি যদি ওখানে থাকতে ভয় পাও। কিন্তু আমরা এই গাঁয়ের লোকেরা ওই লাল বাড়ির ব্যাপারে সব জানি। হ্যাঁ, লাল বাড়ি স্টেশনের থেকে একটু ভেতরে নির্জন ওই লাল রঙের রেলওয়ে কোয়ার্টারকে গ্রামের লোকেরা লাল বাড়ি বলেই ডাকে। কিন্তু এই লাল বাড়ি যেভাবে এক এক করে মানুষগুলোকে গিলে নিল, তাতে কেউ আর ওই দিকের ছায়া মারায় না। আপনি দেখেছেন কখনো কোনো মানুষকে ওদিকে যেতে? অথচ একটা সময় ওদিকে গ্রামের মানুষের প্রচুর যাওয়া আসা ছিল। কি ঘটেছিল এই কোয়ার্টারে? দাঁড়ান একটা বিড়ি ধরিয়ে নিয়ে তারপর বলছি। হ্যাঁ, লোকটা তার জামার বুক পকেট থেকে একটা বিড়ি বার করে দেশলাইয়ের কাঠি দিয়ে সেটা ধরিয়ে দিল। তারপর বিড়িতে একটা শুক টান দিয়ে বলতে শুরু করলো, আপনি যে কোয়ার্টারে আছেন বাবু, ওখানে এক সময় সব ঠিকঠাকই ছিল। সাহেবের থাকার জন্য তৈরি ওই কোয়ার্টারে পরের স্টেশন মাস্টারেরা বেশ ভালোভাবেই থাকতেন। গ্রামের লোকেরাও তখন ওই জঙ্গলে কাঠ কুড়োতে যেত, ছেলেরা খেলতে যেত, ফল পেড়ে আনত। সবই ঠিক ছিল, কিন্তু হঠাৎ সেই স্টেশন মাস্টারের অস্বাভাবিক মৃত্যুর পর থেকেই জায়গাটা অভিশপ্ত হয়ে ওঠে। সেইবার এক সকালে স্টেশন মাস্টারকে আসতে না দেখে গার্ড সহ কয়েকজন কুলি তাকে কোয়ার্টারে ডাকতে গেল। কিন্তু সেখানে গিয়ে তারা দেখল কোয়ার্টারের দরজাটা ভেতর থেকে বন্ধ। তাই দেখে ওরা স্টেশন মাস্টারকে ডাকতে শুরু করলো। কিন্তু অদ্ভুত ব্যাপার, প্রায় 20 মিনিট ধরে একেবারে অতজন মিলে ডাকার পরেও ভেতর থেকে কোনো উত্তর আসলো না। এরপর ওরা তালা ভেঙে ভেতরে ঢুকে সবার আগে স্টেশন মাস্টারের ঘরে গেল। কিন্তু একেবারে অবাক কাণ্ড, ঘরে কেউ নেই। এরপর সবাই মিলে গোটা বাড়ি খুঁজতে লাগলো তন্ন তন্ন করে। ঠিক সেই সময় দোতলার থেকে গার্ডের চিৎকারের শব্দ ভেসে আসলো।
সেই চিৎকার শুনে বাকিরা দোতলায় উঠে দেখল একটা ঘরের সামনে গার্ড পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে ভেতরের দিকে তাকিয়ে রয়েছে, তার মাথাতে হাত। বাকিরা এরপর ছুটে গিয়ে গার্ডের পাশ থেকে ভেতরে তাকাতেই সেই দিনের আলোতেও ভয়েতে ওদের গায়ের লোমগুলো সব খাড়া হয়ে গেল। ওরা দেখল ঘরের মধ্যে খাটের ওপর থেকে নিচের দিকে ঝুলছে স্টেশন মাস্টারের শরীর, যার গলার কাছটা ফাঁকা, সেখান থেকে লাল রক্ত বেরিয়ে ভিজিয়ে দিয়েছে মেঝে। আর মেঝের ওপরেই খানিকটা দূরে ক্ষতবিক্ষত অবস্থায় কাটা মাথাটা পড়ে রয়েছে, যা চোখ দুটো কেউ যেন খুবলে বার করে নিয়েছে। এই দৃশ্য দেখে ভয়তে ওরা সবাই কোয়ার্টার ছেড়ে বেরিয়ে গেল। এরপর গ্রামের মধ্যে জানাজানি হতেই সবার মুখে মুখে ছড়িয়ে পড়ল ওই ঘটনা কোনো অশরীরী দ্বারাই করা সম্ভব, কারণ ওই রকম নৃশংসভাবে মারতে কোনো মানুষই পারবে না। প্রথম প্রথম আমরা ওই ভূতের ওপরে দোষ চাপিয়ে দেওয়াটাকে মেনে নিইনি, কিন্তু বাবু এরপর যখন পরে স্টেশন মাস্টার আসলো, কিছুদিন থাকার পর তারও মৃত্যু হলো, তখন আমরা বেশ অবাক হয়ে গেছিলাম। পরে স্টেশন মাস্টার সিঁড়ির ওপর মৃত অবস্থায় পড়েছিল। এরপর এক এক করে প্রায় 5 জন স্টেশন মাস্টারকে গিলে নিল ওই কোয়ার্টার। এই ঘটনার পর আমরাও বিশ্বাস করে নিয়েছি ওই জায়গা ভালো নয় বাবু, ও হচ্ছে মানুষ খেকো জায়গা। আজ ওই নৃশংস রক্তাক্ত মৃতদেহগুলোর কথা ভাবলে গায়ে একদম কাঁটা দিয়ে ওঠে। হ্যাঁ, এইসব ঘটনার পর থেকেই গ্রামের মানুষরা ওই অভিশপ্ত জায়গার ছায়া অবধি মারায় না, সেদিনের আলো হোক বা রাতের অন্ধকার। কথাগুলো বলে লোকটা একটু দম নেওয়ার জন্য থামল, তারপর বলল, সেই জন্যই বলছি বাবু, আপনার আগে বহু মানুষ ওই কোয়ার্টারের শিকার হয়েছে। বিশ্বাস না হলে গ্রামের যে কারোর কাছে শুনে দেখতে পারেন। আপনি শহর থেকে এসেছেন, কিছুই জানেন না ওই ভুতুরে কোয়ার্টারের ব্যাপারে, তাই আপনাকে সাবধান করে দিলাম। এবার আপনি যা ভালো বোঝেন। লোকটার কথাগুলো শুনে শম্ভুর গায়ের লোমগুলো খাড়া হয়ে উঠেছিল। স্টেশন মাস্টারগুলো যদি এইভাবে মৃত্যু হয়, তাহলে এইবারে স্টেশন মাস্টার এতদিন কাটিয়ে দিলেন কি করে? কারণ তিনি ওই কোয়ার্টারে এসে ওঠার পর আমাদের কথা শুনে ওখানে আর থাকেননি, তিনি ভবতেশদের বাড়িতে ভাড়া ছিলেন। লোকটার কথা শুনে সেদিন সকালে স্টেশন মাস্টারের বলা সেই কথাটা মনে পড়ে গেল শম্ভুর। শম্ভু এরপর চায়ের কাপটা মুখে ঠেকাতেই দেখল সেটা খালি হয়ে গিয়েছে। চলো চলো রামদাস, এবার ওঠা যাক। হ্যাঁ চলুন বাবু, আপনাকে দিয়ে আবার আমাকেও বাড়ি ফিরতে হবে। এরপর শম্ভু ও রামদাস বেঞ্চে ছেড়ে উঠে চায়ের দাম মিটিয়ে বেরিয়ে গেল। সবেমাত্র একটু গিয়েছে এমন সময় পেছন থেকে লোকটা ডাকলো শম্ভুকে। লোকটার ডাক শুনে শম্ভুর কাছে যেতেই লোকটা বলল, একটা কথা আপনাকে বলা হয়নি বাবু, আজ কিন্তু অমাবস্যার রাত। ওই দেখুন, আকাশের চাঁদ নেই। হ্যাঁ হ্যাঁ, তো তাতে কি হয়েছে? আসলে বাবু, ওই কোয়ার্টারে যতগুলো মৃত্যু হয়েছে সবগুলোই কিন্তু এই অমাবস্যার অন্ধকার রাতে। তাই যদি বাঁচতে চান তবে আজ রাতটা ওই কোয়ার্টারে আর কাটাবেন না। কথাটা শুনে শম্ভু কোনো উত্তর না দিয়ে চলে আসলো। এরপর শম্ভু রামদাসের সাথে একই পথে হাঁটতে হাঁটতে কোয়ার্টারে ফিরে এলো। চলো রামদাস, ভেতরে চলো। রাতের খাবারটা আজ আমার এখান থেকেই খেয়ে যাও। না বাবু, তা হয় না। দেখো রামদাস, এই অচেনা গায়ে আমার পরিচিত কেবল তুমিই আছো। আমি আগের দিনই খেয়ে যেতে বলতাম, কিন্তু সুযোগ হয়নি, তাই আজ তোমাকে না খাইয়ে আমি কোথাও যেতে দিচ্ছি না। হ্যাঁ। কথাটা শুনে রামদাস আরও কয়েকবার না বলল, কিন্তু অগত্যা শম্ভুর অনুরোধে সে রাজি হয়ে ঘরে এসে বসল। শম্ভু একটা মোমবাতি জ্বালাতে জ্বালাতে বলল, আচ্ছা রামদাস, ওই লোকটা যা যা বলল সব কি ঠিক? কিন্তু তাই যদি হয় তবে তুমি আমাকে এই কোয়ার্টারের ব্যাপারে আগে বলনি কেন? আগে বাবু, আপনি ওইসব কথা বিশ্বাস করেন? গ্রামের লোকেদের কথা তো জানেন, একবার কিছু পেলে হয় তখনই যেটাকে ভূতের ঘাড়ে চাপিয়ে দেয়। কিন্তু স্টেশন মাস্টারদের মৃত্যুগুলো তো সত্যি। আচ্ছা রামদাস, তুমি ভূতে বিশ্বাস করো? কথাটা শুনে রামদাসের ভয় লাগলেও রামদাস সেটা মুখে প্রকাশ করল না। আগে চুপ 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 করুন বাবু, রাতের বেলা তেনাদের নাম করতে নেই। আমি বিশ্বাস করি, কিন্তু সব কিছুতে তেনাদের দোষ দেই না। এরপর শম্ভু ও রামদাস খানিকটা গল্প করার পর
শম্ভু রান্না করে চলে গেল রান্না করতে। রামদাস একা বসে ভাবতে লাগলো, কি ভুল করে যে আজ শম্ভুর সাথে ওর দেখাটা হয়ে গেল। উফ, কোনো মতেই রাতের খাবারটা খেতে পারলে ও এখান থেকে এক মুহূর্তও থাকবে না। সবেমাত্র কথাটা ভেবেছে রামদাস, এমন সময় ওর কানের কাছে যেন কে একটা শীতল মেয়েলি কণ্ঠে বলে উঠল, তুই আমার কাছে থাকবি না রামদাস? কথাটা শুনে এই আধো অন্ধকার ঘরেও রামদাসের শরীরটা ভয়তে কেঁপে উঠল। কে? এরপর রামদাস ধীরে ধীরে মুখটা উঁচু করে তাকাতে যে দৃশ্য দেখল তাতে ভয়তে ওর বুকের ভেতরটা ঠান্ডা হয়ে গেল। মোমবাতির মৃদু হলদে আলোতে রামদাস দেখল ওর সামনে থাকা দেওয়ালের আয়নার কাছে ওর মুখের ঠিক পাশে ফুটে উঠেছে আরও একটা মুখ, একটা মেয়ের বিভৎস মুখ, যে মুখের প্রায় পুরোটাই কেউ যেন কোনো ভারী কিছুতে মেরে থেতলে দিয়েছে। রক্তে লেপে গিয়েছে গোটা মুখ, চোখের মনি দুটো ভয়ানক রকমের লাল, আর সেই মুখে খেলা করে বেড়াচ্ছে ভয়ানক এক হাসি। এই ভয়ানক দৃশ্য দেখে রামদাস ভয়তে ধীরে ধীরে মুখটা ঘুরিয়ে কোনো রকমে পাশে তাকালো, কিন্তু অবাক কাণ্ড, ওর পাশে ঘন অন্ধকার ছাড়া আর কিছুই নেই। রামদাস আবার আয়নার দিকে তাকালো, দেখলো সেখানেও ওর মুখ ছাড়া আর কারোর মুখ নেই। কি হলো? একটু আগেই তো ওই ওই ভয়ানক দেখতে মুখটা আমার পাশে ছিল, তাহলে এরই মধ্যে সেটা কোথায় চলে গেল? আমি তো এখানেই আছি, তোর ঠিক পাশে। এরপরই আচমকা একটা শব্দে জানলার পাল্লাটা খুলে গেল, সেই সাথে একটা দমকা হাওয়া এসে ঘরের মধ্যে থাকা মোমবাতিটাকে নিভিয়ে দিল। গোটা ঘর একটা কালো অন্ধকারে ঢেকে গেল। আবার মেয়েটার কথা শুনে ও ঘরটার অন্ধকার হয়ে যেতে দেখে রামদাসের ভয় পেয়ে খাট থেকে নেমে দাঁড়ালো। তখনই অনুভব করলো পিছন থেকে একটা শীতল নিঃশ্বাসের স্পর্শ এসে লাগলো ওর কাঁধে। সেই শীতল স্পর্শে ওর গোটা শরীর কেঁপে উঠল। রামদাস বুঝতে পারল ওর ঠিক পেছনেই হয়তো আবার সে মুখটা রয়েছে। রামদাস আর পিছনে ফিরে তাকালো না, ভয়তে তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে রান্নাঘরের দিকে চলে গেল। তখনই পিছন থেকে একটা মেয়েলি কণ্ঠের চাপা হাসির শব্দ ভেসে এলো। ওদিকে শম্ভু যখন রান্না প্রায় শেষ হয়ে গেছে তখন রামদাসকে রান্নাঘরে ঢুকতে দেখে শম্ভু বলল, আরে রামদাস, রান্নাঘরে আসলে যে? ও, মাছের ঝোলের গন্ধটা দারুণ হয়েছে বুঝি? শম্ভুর প্রশ্নের উত্তর না দিয়ে রামদাস কাঁপা কাঁপা গলায় বলল, বাবু, ওই ঘরে কেউ আছে? রামদাসের মুখে এই কথা শুনে শম্ভু অবাক হয়ে বলল, ঘরে কেউ আছে মানে? এই কোয়ার্টারে তুমি আমি ছাড়া আবার কি আছে? ওই ওই বিভৎস দেখতে মেয়েটা বাবু। মেয়ে? এখানে মেয়ে আসবে কোথা থেকে? কি বলছো রামদাস? ও, তুমি কি আমাকে আবার ভয় দেখানোর চেষ্টা করছো নাকি? দেখো রামদাস, 4টে দিন এখানে কাটিয়ে নিয়েছি আমি, কোনো সমস্যা কিন্তু দেখিনি। আর তুমি বলছো কি না এখানে মেয়ে রয়েছে? হ্যাঁ, সত্যি রামদাস, তুমি না। কথাটা বলে শম্ভু একটু হেসে উঠল। ওদিকে রান্না হয়ে গিয়েছে দেখে মাছের ঝোলটা নামিয়ে রেখে শম্ভু বলল, নাও, রান্না হয়ে গিয়েছে। বাবু, আমি সত্যি বলছি, ওই ঘরে একটা মেয়ে রয়েছে। আচ্ছা, চলো দেখি কোন মেয়ে রয়েছে ঘরে। এরপর শম্ভু রামদাসের সাথে ঘরে গিয়ে দেখলো ঘরটা অন্ধকার, কিন্তু শম্ভুর হাতে ধরা মোমবাতির আলোতে দেখলো পুরো ঘরটাই ফাঁকা। কোথায় তোমার সেই মেয়ে রামদাস? হ্যাঁ, কোথায়? জানি না বাবু, জানি না, কিন্তু আমি কিছু একটা বলতে যাচ্ছিল রামদাস, ঠিক এমন সময় দোতলার ঘর থেকে কারোর একটা হেঁটে আসা শব্দ পেল ওরা। শব্দটা শুনলেন বাবু? শব্দটা কিন্তু শম্ভুও শুনতে পেয়েছে। শব্দটা শুনে শম্ভু অবাক হয়ে গেল। হ্যাঁ, কিন্তু কিসের শব্দ ওটা? চলো তো গিয়ে দেখি। না বাবু, দোতলায় যাওয়াটা ঠিক হবে না, যদি খারাপ কিছু ঘটে। রামদাসের কথাটা শম্ভুর কানে ঢুকলো না।
কৌতূহলের বশে শম্ভু পুরনো সিঁড়িগুলো দিয়ে মোমবাতি হাতে দোতলার দিকে উঠে গেল। তাই দেখে রামদাসও পিছন পিছন গেল। এরপর দোতলায় পৌঁছাতেই শম্ভু দেখল দোতলায় নিচের মধ্যে দুটো বড় ঘর আর একদম শেষে রয়েছে একটা ঝুল বারান্দা। রামদাস, শব্দটা মনে হচ্ছে শেষের ঘর থেকে আসছে। চলো। বাবু, বাবু যেতে হবে না ওদিকে, বাবু নিচে চলুন। কিন্তু শম্ভু কোনো বাধা না মেনে ঘরের সামনে গিয়ে দেখল দরজার গায়ে একটা বহুদিনের পুরনো তালা ঝুলছে। শম্ভু অবাক হয়ে গেল। অন্ধ ঘরের ভেতরে মানুষ রয়েছে, কিন্তু তা কি করে সম্ভব? একটা ভয়ের স্রোত শম্ভুর কপাল বেয়ে গড়িয়ে পড়ল। শম্ভু এরপর তালাটার উপরে হাত দিয়ে কয়েকবার ঝাঁকা দিতেই তালাটা খুলে গেল। খুব সন্তর্পণে দরজাটা খুলল সে, আর সাথে সাথেই শব্দটা বন্ধ হয়ে গেল। একটা দমকা হাওয়া এসে লাগলো ওদের গায়ে, আর মোমবাতির আলোটাও নিভে গেল। ব্যাস, চারপাশটা ঘুটঘুটে অন্ধকার। সেই সাথে একটা অদ্ভুত বাজে গন্ধ এসে লাগলো নাকে। একটা বহুদিনের বন্ধ হয়ে থাকা ঘরের গন্ধ আর একটা পচা বিকট গন্ধ মিশলে যে গন্ধটা হয়, ঠিক সেরকম গন্ধের তীব্রতায় ওদের দুজনেরই গা পাকিয়ে আসলো। শম্ভু সেই অন্ধকারের মধ্যে দেখল ঘরের ভিতরে একটু দূরে একটা কাঠের টেবিল রয়েছে, তার ওপাশে একটা চেয়ার রয়েছে, যদিও সেটা স্পষ্ট দেখা যাচ্ছে না। টেবিলের উপরে পড়ে রয়েছে একটা কালো রঙের মৃত বাদুর, যার পাশে লাল রক্ত শুকিয়ে কালশিটে বর্ণ ধারণ করেছে। বাদুরটাকে ঘিরে বেশ বড় রকমের কয়েকটা মাছি উঠছে। ওরা ধীরে ধীরে ঘরে প্রবেশ করলো। এরপর যা দেখল তাতে ওদের বুকের ভেতরে হৃৎপিণ্ডটা স্বাভাবিকের তুলনায় বেশি জোরে লাফাতে লাগলো। মুখ থেকে বেরিয়ে আসলো একটা চাপা আর্তনাদ। ওরা দেখল ঘরের মধ্যে এদিক ওদিক ধুলোর পাতলা আবরণের উপরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কয়েকটা পচা গলা বাদুরের শরীর আর কিছু ছোট ছোট সাদা কঙ্কাল। বাবু! শম্ভু তখন কি বলবে কিছু বুঝতে পারল না। চোখের সামনে এই দৃশ্য দেখেও এই কোন নরকের মধ্যে চলে এসেছে শম্ভু। রামদাস, এই ঘরে তো বহুদিন কেউ ঢোকেনি, তাহলে বাদুরগুলোর এই অবস্থা করলো কে? আর তখনকার পায়ের শব্দ পেলাম, কাউকেই তো দেখছি না। বাবু, বাবু ছাড়ুন সেসব, নিচে চলুন, আমার কিন্তু খুব ভয় করছে। শম্ভু থামল না, কারণ একটু যেতেই ওই অন্ধকারের মধ্যে ও দেখতে পেল দূরে একটা চেয়ারের উপরে কে যেন ওদের দিকে পিছন ঘুরে বসে আছে। শম্ভুর পায়ের নিচে থাকা মৃত বাদুরের কঙ্কালগুলোকে পাশে রেখে সেই প্রবল বিকট গন্ধের মধ্য দিয়ে এগিয়ে গেল চেয়ারের উপরে বসে থাকা ওই লোকটাকে দেখার জন্য। রামদাসও বাধ্য হয়ে শম্ভুর পাশে পাশে যেতে লাগলো, কিন্তু যতই ওরা এগিয়ে গেল প্রবল ভয়টা ওদের মাথায় তত বেশি করে চাড়া দিয়ে উঠতে লাগলো। খানিকটা যেতেই ওরা পৌঁছে গেল চেয়ারের সামনে। দেখলো অন্ধকারের মধ্যে একটা কাঠের পুরনো আধ ভাঙা চেয়ার রয়েছে, যার উপরে একটা মেয়ে ওদের দিকে পিছন ফিরে বসে আছে। মেয়েটার পরনে একটা লাল শাড়ি রয়েছে, আর মেঝের কাছে পড়ে রয়েছে রক্ত। মেয়েটাকে দেখে শম্ভু ভয়তে শিউরে উঠল। ভাবলো এই বদ্ধ ঘরে মেয়েটা আসলো কোথা থেকে। অন্যদিকে রামদাস বুঝতে পারল কিছু একটা গন্ডগোল ঘটতে চলেছে। রামদাস, তুমি কি এই মেয়ের কথাই বলছিলে? রামদাসের কোনো উত্তর দিতে পারল না, কারণ ভয়তে ওর গলা শুকিয়ে গেছে। রামদাস একবার ভাবল শম্ভু এখানে একাই থাকুক, আর ও পালিয়ে যাবে, কিন্তু ওর পা দুটো কিছুতেই ওকে সঙ্গ দিল না। কে তুমি? শম্ভুর প্রশ্নে মেয়েটা কোনো উত্তর দিল না। কে তুমি? মেয়েটা একবারও উত্তর দিল না দেখে শম্ভু এক পা করে এগিয়ে গিয়ে একটা হাত রাখলো মেয়েটার কাঁধে, আর সাথে সাথেই ওর হাতটা বরফের মতো জমে গেল। মেয়েটার কাঁধটা বরফের মতন ঠান্ডা।
এছাড়াও শম্ভু যেখানে হাত দিয়েছিল সেখান থেকে গায়ের চামড়া গলে গলে পড়তে থাকলো মেঝেতে। এই দৃশ্য দেখে শম্ভু তাড়াতাড়ি করে হাতটা সরিয়ে নিল, কিন্তু কিন্তু ওর হাতেও তখন লেগে রয়েছে সেই পচা কলা মাংসের চামড়া। মেয়েটা এবার ধীরে ধীরে মুখ ফিরিয়ে শম্ভুর দিকে তাকালো, আর সাথে সাথেই শম্ভু ভয়তে 2 পা পিছিয়ে গেল। ওর মুখ থেকে বেরিয়ে আসলো একটা ভয়ানক আর্তনাদ। শম্ভু দেখলো মেয়েটার মুখটা রক্তে রাঙা হয়ে রয়েছে, গোটা মুখে জুড়ে রয়েছে ক্ষতের চিহ্ন, আর চোখ দুটো ভয়ানক রকমের লাল, যেন জ্বলন্ত 2 অগ্নিশিখা। চোখ দুটোর দিকে তাকিয়ে শম্ভুর মনে পড়ে গেল সেই প্রথম দিনের রাতের কথা। সেদিন ওই সাহেবের চোখের জায়গাটা শম্ভু তার মানে এই লাল চোখ দুটোই দেখেছিল সেদিন। এদিকে রামদাস মেয়েটার ওই বিভৎস মুখ দেখে বুঝতে পারলো আয়নায় দেখা মেয়েটা তার মানে মিথ্যে ছিল না। কিন্তু কিন্তু মেয়েটার হাতে ওটা কি? মেয়েটার হাতে ধরা রয়েছে একটা মানুষের কাটা মাথা, যার চামড়া গলে পড়ছে। পুরো মাথাটার উপরে একটা কালো মতো আবরণ রয়েছে। অন্ধকার ঘরের মধ্যে একটা রক্তাক্ত মেয়েকে মানুষের কাটা মাথা হাতে নিয়ে বসে থাকতে দেখে ওদের শির দ্বারা বেয়ে একটা শীতল স্রোত বয়ে গেল। ভয়তে ওদের দুজনেরই মুখ দুটো ফ্যাকাশে হয়ে গেল। বাবু বাবু পালান এখান থেকে, পালান। পালাবি? পালাবি কোথায়? তোর জন্যেই তো এত দিন ধরে অপেক্ষা করে রয়েছি। আজ তো তোকে মরতে হবে। কথাটা বলে মেয়েটা এইবার ওর হাতে রাখা মাথাটা ছুঁড়ে মারল শম্ভুর দিকে। তারপর উঠে দাঁড়িয়ে হাসতে হাসতে এগিয়ে গেল রামদাসের দিকে। এদিকে মাথাটা এসে শম্ভুর গায়ে লাগার পরেই সেটা মাটিতে পড়ে গেল। কিন্তু কিন্তু মাথাটার গায়ে যে কালো আবরণটা ছিল সেটা এইবার মাথার উপর থেকে উড়ে শম্ভুর মুখের দিকে উড়ে আসলো। শম্ভু দেখলো যেটাকে ও এতক্ষণ কালো আবরণ ভেবেছিল সেটা আসলে বড় বড় কালো মাছির দল। মাছিগুলোকে নিজের দিকে উঠতে আসতে দেখে এবং মেয়েটাকে রামদাসের দিকে এগিয়ে যেতে দেখে ওরা দুজনেই আতঙ্কে পিছনে ফিরে পালাতে লাগলো। পালাতে পালাতে বুঝতে পারলো পায়ের চাপে মাঝে মাঝে ভেঙে যাচ্ছে মৃত বাদুরদের কঙ্কালগুলো। বাবু আপনাকে বলেছিলাম দোতলায় আসার দরকার নেই, কিন্তু কিন্তু আপনি তো আমার কথা শুনলেন না। রামদাস, এখন এখন শুধু পালাও, কোনো দিকে তাকিও না, পালাও পালাও। শম্ভু আরো কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই বড় বড় মাছির দল ওর গোটা মুখটাকে ঘিরে ফেলল। ওদের ডানার শব্দে কানগুলো ঝালাপালা হয়ে যাচ্ছে, চোখ দুটো খোলা রাখা মুশকিল হচ্ছে এবার। তবু ওরা ওই বিভীষিকার হাত থেকে পালানোর চেষ্টা করছিল, কিন্তু হঠাৎ একটা কিছুতে ধাক্কা খেয়ে মেঝের উপরে পড়ে গেল রামদাস। ওর মুখ থেকে একটা আঘাত পাওয়ার শব্দ বেরিয়ে আসলো। শম্ভু ছুটতে ছুটতে দাঁড়িয়ে পড়ল, বলল, রামদাস, রামদাস তুমি ঠিক আছো? হে, তাড়াতাড়ি ওঠো, তাড়াতাড়ি ওঠো। রামদাস উঠতে যাচ্ছিল, কিন্তু তখনই যা দেখলো তাতে ভয়তে ওর বুকটা শিথিল হয়ে গেল। মুখ থেকে একটা চাপা আর্তনাদ বেরিয়ে আসলো। রামদাস দেখলো ও যে জিনিসটার উপর পড়েছে সেটা একটা কঙ্কাল, মানুষের কঙ্কাল, যার মাথার জায়গাটা খালি। রামদাস ওই দৃশ্য দেখে ভয়ের মধ্যে বাঁচার জন্য কোনো মতো উঠে পালানোর চেষ্টা করেছিল। পিছন থেকে একটা শীতল হাত এসে চেপে ধরল ওর পা। শীতল হাতের সেই স্পর্শে রামদাসের গোটা শরীর কেঁপে উঠল। সেই মিলি হাতের ধারালো নখগুলো খামচে কাঁটার মতো বিঁধে গেল রামদাসের পায়ের উপরে। সাথে সাথে রক্ত গড়াতে লাগলো পা থেকে। রামদাস যন্ত্রণায় চিৎকার করে উঠল, কিন্তু ওর চিৎকার ছাপিয়ে তখন বাতাসে একটা মেয়েলি হাসির শব্দ ভেসে বেড়াচ্ছে। আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে বলছি। ছেড়ে দেব? তোকে ছেড়ে দিই কি করে? তোকে না মারলে যে আমার মুক্তি হচ্ছে না। বহুদিন ধরে তোর অপেক্ষাতেই তো ছিলাম, কিন্তু আজ এসে তুই ধরা দিলি। আমি তোদের কি ক্ষতি করেছিলাম যার জন্য তোরা আমাকে এভাবে শেষ করলি? আমার সম্মানটুকু হরণ করার পরেও
তোদের কাছে সামান্য প্রাণ ভিক্ষেটুকু চেয়েছিলাম, কিন্তু তোরা সেটুকু শুনলি না, নররাক্ষসের মতো আমাকে মেরে ফেললি। মেয়েটার মুখ থেকে শম্ভু এইসব কথা শুনে অবাক হয়ে গেল। কি বলছে মেয়েটা? রামদাস, ওইসব কি বলছে? তুমি ওকে মেরেছো মানে? ওরে, আর ওর সম্মানহানি কি? কি এইসব কি বলছো? কে ও? রামদাস? রামদাস শম্ভুর দিকে ফিরে কিছু বলতে গেল, কিন্তু তার আগেই মেয়েটা আবার রামদাসকে বলে উঠল, শুধু তুই বাকি ছিলিস, বাকি যারা ছিল তাদের সবাইকে বহুদিন আগেই পশুর মতন মেরেছি। এইবার তোর পালা। তোকে মারতে না পারার কারণে আমি এতদিন মুক্তি পাইনি, শান্তি পাইনি, জ্বলেছি কেবল তোদের করা অপরাধের আগুনে। আজ সে আগুন নিভবে তোকে মেরে। রামদাস বুঝতে পারল তার মানে হারু ও রাখালের মৃত্যু হয়ে গিয়েছে। ওদেরই একজনের কঙ্কাল এটা। এই শয়তানি ওদেরকে মেরেছে, কিন্তু ওকে মরলে হবে না, ওকে বাঁচতে হবে। এরপরে রামদাস ওর আরেকটা পা দিয়ে একটা ধাক্কা মারতে চাইল মেয়েটাকে, কিন্তু সেই মুহূর্তে মেয়েটা তার হাত দিয়ে রামদাসের পা দুটো হাঁটুর কাছ থেকে টেনে ছিঁড়ে দিল। সাথে সাথেই যন্ত্রণায় চিৎকার করে উঠল রামদাস। শম্ভু দেখল হঠাৎ একদল কালো বাদুড়ের দল খোলা জানলা দিয়ে উড়ে এসে ঘিরে বসল রামদাসের শরীরটাকে। শম্ভু বুঝল ওরা ঠিক কিসের জন্য উড়ে এসেছে। রক্ত, টাটকা লাল রক্তের লোভে। কি ভেবেছিস আমার হাত থেকে পালাতে পারবি? ওই দেখ, ওদিকে তাকিয়ে দেখ, ওরা তোর রক্ত খাওয়ার জন্যই অপেক্ষা করছে। রামদাস যন্ত্রণায় কাতরাতে কাতরাতে কোনো মতে মাথাটা তুলে দেখল ওকে ঘিরে একদল বিভীষিকার ভিড় জমেছে। রামদাস বুঝতে পারল ওর মৃত্যু নিশ্চিত। আমার ভুল হয়ে গিয়েছে, আমাকে আমাকে ক্ষমা করে দে। শম্ভু অবাক হয়ে গেল। কি হলো? রামদাস ক্ষমা চাইছে কেন? তার মানে কি সত্যি? রামদাস, তুমি ক্ষমা চাইছো যে? কি করেছো তুমি? আর কে ওই মেয়ে? কে? আগে আগে বাবু, ও হচ্ছে সুতপা, আমাদের গ্রামের মেয়ে। ওর মৃত্যুর জন্য আমরা দায়ী। মানে কি বলছো কি রামদাস? বাড়ি থেকে এত দূরে একটা অচেনা গায়ে কয়েকদিনের চেনা একটা মানুষের মুখ থেকে হঠাৎ এরকম অচেনা কথা শুনতে গিয়ে শম্ভু অবাক হয়ে গেল। এ গায়ে প্রথম যে স্টেশন মাস্টার মারা গেল, অর্থাৎ বসন্ত বাবু, তিনি, আমি, হারু ও রাখাল 4 জন মিলে আমরা রাতের বেলা দোতলার এই ঘরে আসর বসাতাম। মানে ওই দারু আর সাথে একটু আড্ডা, সব ঠিকঠাক ছিল। কিন্তু হঠাৎ একদিন তিনি জানান বহুদিন তিনি কোনো নারীর স্পর্শ পাননি, তার জন্য একটা মেয়ে জোগাড় করে দিতেন। প্রথমে আমরা এই কথা শুনে হেসে উঠেছিলাম, কিন্তু পরে তিনি যখন টাকা দিতে রাজি হলেন তখন আমরা রাজি হয়ে গেলাম। এদিকে সুতপার মা বাবা কেউ নেই, বৃদ্ধা ঠাকুমার কাছে মানুষ, লোকের বাড়ি রান্না করার কাজ করে সুতপা। তো সেদিন রাতে আমরা রান্নার কাজের নামে সুতপাকে এই কোয়ার্টারে নিয়ে আসি। তারপর সেই স্টেশন মাস্টার এই ঘরেই ওর সাথে জোর জবরদস্তি করেন। এরপর আমরা কেউই আর দাঁড়িয়ে থাকতে পারিনি, মানে আমরাও আর কি। কিন্তু সবশেষে স্টেশন মাস্টার সুতপাকে বাঁচিয়ে রাখার ঝুঁকিটাই নিতে চাইলেন না। অতঃপর ওকে মেরে পেছনে একটা পুকুরে ওর শরীরটা ফেলে দেওয়া হয়। সবেমাত্র কথাটা শেষ হয়েছে রামদাসে, এমন সময় মেয়েটা গর্জন করে উঠল, কিন্তু আমার অপরাধ কি ছিল? তোদের লোভের জন্য আমার প্রাণটা হারাতে হলো। এইবার তোকেও তোর প্রাণ হারাতে হবে। কথা বলে মেয়েটা রামদাসের পা ধরে একটা টান মারল। আমার ভুল হয়ে গিয়েছে, আমাকে 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 ক্ষমা করে দে সুতপা, আমাকে ক্ষমা করে দে।
যখন মাথার ওপরে মৃত্যু হাসছে তখন তোর ক্ষমার কথা মনে পড়েছে? এদিকে শম্ভু রামদাসের সব কথা শুনে কি করবে বুঝতে পারল না, কারণ যে অপরাধ রামদাস করেছে আসলেই তার কোনো ক্ষমা হয় না। তবু শম্ভু শেষ চেষ্টা করে দেখল। সুতপা, রামদাসকে দয়া করে ছেড়ে দাও। শম্ভুর কথা শুনে মেয়েটা আচমকা ওর দিকে তার লাল জ্বলন্ত চোখ নিয়ে তাকালো। সেই ভয়ানক দৃষ্টিতে লেগেছিল প্রতিশোধের আগুন। যদি মরতে না চাস তবে পালা এখান থেকে, আর না হলে যদি আমাকে বাধা দিতে এসেছিস তবে তুইও মরবি আমার হাতে। শম্ভু আর কিছু বলতে পারল না। তারপর পাথরের মূর্তির মতো দেখলো মেয়েটা ওর একটা হাত ধীরে ধীরে এগিয়ে দিয়ে গেল রামদাসের বুকের ওপরে। তারপর হাতটা বোলাতে বোলাতে রাগী গলায় হাসতে হাসতে বলল, খুব খিদে তোর, তাই না? মানুষকে মারতেও হাতটুকু কাঁপে না। তোর জন্যই আমাকে মরতে হয়েছে। নে, এবার ভোগ কর তোর শাস্তি। রামদাস বারবার ক্ষমা চাইল, কিন্তু কোনো লাভ হলো না। আচমকা সেই মেয়েটা তার বড় বড় ধারালো নখযুক্ত হাতটা ঢুকিয়ে দিল রামদাসের বুকের কাছে। তারপর এক টানে ছিঁড়ে বার করে আনলো লাল রঙের হৃৎপিণ্ডটা। সাথে সাথেই রামদাস প্রবল যন্ত্রণায় শেষবারের মতো চিৎকার করে উঠল। ওর মুখে বেয়ে রক্তের ধারা নেমে আসলো এবং ওর শরীরটা নিথর হয়ে গেল। ওদিকে ওকে ঘিরে থাকা কালো বিভীষিকাগুলো টাটকা লাল রক্তের লোভে ওর উপরে ঝাঁপিয়ে পড়ল। সেই মেয়েটা রামদাসকে শেষ করার পর, নিজের উপর হওয়া অপরাধীদের শেষ করার পর ভয়ানক কণ্ঠে অট্ট হাসি হেসে উঠল। সেই হাসির শব্দে পুরো কোয়ার্টারটা যেন কেঁপে উঠল। নির্জন পরিবেশও যেন ভয়তে গুটিয়ে গেল। রামদাসের এই ভয়াবহ অবস্থা দেখে শম্ভু আর ওখানে দাঁড়িয়ে থাকতে পারল না। মনের মধ্যে একটা ভয় কাজ করছিল, মেয়েটা কি এবার ওকেও মারবে? কিন্তু না, মেয়েটা ওকে মারল না। অবশ্য শম্ভু আর ওই ঘরে দাঁড়িয়ে থাকলো না। রামদাসের ওই অবস্থা দেখেই শম্ভু তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে নেমে স্টেশনের দিকে ছুটতে লাগলো। এরপর স্টেশনে পৌঁছে শম্ভু বাকি রাতটা সেখানেই কাটিয়ে দিল। পরদিন লোকজন নিয়ে ওই কোয়ার্টার থেকে ওর জিনিসপত্র উদ্ধার করে শহরে ফিরে গিয়েছিল। এক মুহূর্ত আর ওই কোয়ার্টারে থাকেনি। অবশ্য ওখানে আর না থাকলেও সেদিন রাতের ওই ঘটনার পর শম্ভুনাথ ভট্টাচার্য এইটুকু বুঝেছিল, পাপ সত্যি তার বাপকেও ছাড়ে না। শুনছিলেন লেখক সৌমেন সিংহ রায়ের কলমে গ্রাম বাংলার হাড় হিম করা ভয়ের গল্প লক্ষ্মীকান্তপুরের স্টেশন মাস্টার। গল্প পাঠে ছিলাম আমি দিব্যেন্দু দাস। কেমন লাগলো আপনাদের আজকের এই গল্পটি জানাবেন আমাদের ইউটিউব কমেন্ট সেকশনে। গল্পে আবহতে আছে অপ্র, পোস্টার ডিজাইনে চিত্রা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলের গল্পগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ যতটা পারবেন একটু আপনাদের বন্ধুদের কিংবা আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে একটু শেয়ার করে দেবেন, এতে আমাদেরই সুবিধা হয়। ভালো থাকুন, সুস্থ থাকুন আর সঙ্গে রাখুন আপনাদের এই ইউটিউব চ্যানেল বঙ্গকথাকে।